কথা। একটা রাজ্য চলছে, রাজ্যটা এই দেশের মধ্যে একটা অঙ্গরাজ্য। দেশের একটা সংবিধান আছে, নিয়ম অনুযায়ী এই দেশের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা সরকারকে সেই সংবিধানের প্রত্যেকটা ধারা উপধারাকে মেনে রাজ্যটা পরিচালনা করার তার কর্তব্যের মধ্যে পড়ে। সেই কর্তব্যের মধ্যে কি আছে, যে মানুষের মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত করার প্রয়োজন তার রাজধর্মের মধ্যে পড়ে। তার মধ্যে যেমন শিক্ষা আছে, তার মধ্যে স্বাস্থ্য আছে, তার মধ্যে কাজের যে দাবি, শিক্ষান্তে সরকারি নিয়োগের যে বিষয়, সে সমস্ত কিছু জড়িত আছে। এবার যে মৌলিক কথাগুলো উল্লেখ করলাম, যেগুলো আপনাদের অধিকারের মধ্যে পড়ে, আপনারও অধিকার, আমারও অধিকার, প্রত্যেকের অধিকারের মধ্যে পড়ে, একবার ভেবে দেখুন যে এই রাজ্যের কোন নাগরিকের সেই অধিকারটা সুরক্ষিত কিনা। অবশ্য সুরক্ষিত কিছু মানুষের আছে, যারা বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে ওই কালীঘাটের আশেপাশে ঘোরাফেরা করেন, আর বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে আইএএস আইপিএস অফিসার হয়ে নিজেদের মেরুদণ্ডটাকে বিক্রি করে দিয়ে, বন্ধক রেখে দিয়ে এই সরকারের আনুগত্যে কাজকর্ম করছে। এদের ছাড়া এই রাজ্যে কারোর অধিকার সুরক্ষিত নেই। শুধুমাত্র যারা চাকরি করছেন তাদের অধিকার নয়, তাদের পরিবারেরও কারোর অধিকার সুরক্ষিত নেই। আপনি যদি পুলিশ কর্মী হন, আপনার বাড়ির মেয়ে, আপনার মা, আপনার স্ত্রীর দিকে এই শাসক দলের হায়েনাদের বাঁকা নজর পড়বে, আপনার কান গরম করার মতো বাক্যবান সেখানে মিশ্রিত হবে, আর আপনি আপনার উর্দির মানে দোহাই দিয়ে আপনার সীমাবদ্ধতার কথা বলে আপনি চুপচাপ থাকবেন। এই চুপচাপ থাকাটাই অমোঘ কিনা এবার মনে হয় পশ্চিমবঙ্গবাসীকে সেটাকে ঠিক করে নিতে হবে। কোথাও মানুষের বেঁচে থাকার অধিকারটা সুরক্ষিত নয়, কোথাও চাকরি করার অধিকার সুরক্ষিত নয়। আপনি যতই আপনার মেধার জোরে চাকরিটা পেয়ে থাকুন না কেন, এই সরকার দায়িত্ব নিয়ে আপনারই পাশাপাশি আরো 5 জনকে নিয়োগ দেবে যাদের কাছ থেকে টাকার ধরে নিয়ে চাকরিটাকে বিক্রি করেছে। ফলত হবে কি না, আপনার মেধা, আপনার যোগ্যতা তখন নিলাম হবে, এবং যখন বিচারের চৌকাঠে উঠবে তখন ওই অযোগ্যদের সাথে সাথে আপনাকেও শুনে চড়ানোর ব্যবস্থা করবে এই সরকার। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না, এই যে 26,000-এর চাকরি গেছে, তাদের মধ্যে যে বেশিরভাগ মানুষের কাছ থেকে এই সরকার টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে, তাদের যারা নেতা আছে তাদেরকে ডেকে মুখ্যমন্ত্রী কালীঘাটের বাসভবনে মিটিং করে বলেছিলেন যে যদি তোমাদের চাকরি বাঁচাতে না পারি তাহলে কারোর চাকরি বাঁচবে না। আমরা কবিতায় পড়েছি যে কেউ কথা রাখেনি, মুখ্যমন্ত্রী কিন্তু কথা রেখেছেন। এই রাজ্যের যোগ্য ছেলে মেয়েদের কাছে কথা না রাখুন, এই রাজ্যের কর্মচারীদের কাছে ওনার কথাবার্তা ঠিকঠাক না থাকুক, এই রাজ্যের বেকার যুবক, এই রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে ওনার দেওয়া কথা ঠিকঠাক থাকতে নাও পারে, কিন্তু এই রাজ্যের ধর্ষকদের কাছে, এই রাজ্যের ঘুষখোরদের কাছে, এই রাজ্যের কাঠমানি শিল্পটাকে যারা চালিয়ে নিয়ে যাচ্ছেন তাদের কাছে, এবং সর্বোপরি যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের কাছে কিন্তু কথা রেখেছেন, এবং শেষ দিন পর্যন্ত সেই কথাটাতে ঠিক থেকেছেন। এখনো পর্যন্ত উনি বলছেন যে কারা যোগ্য কারা অযোগ্য আমরা জানি না। তা জানবেন কি করে? 100 জনের মধ্যে 60 জনের কাছ থেকে পয়সা খেলে সেই 60 জনের মধ্যে বাকি 40 জন যোগ্য কোথায় লুকিয়ে আছে সেটা খুঁজে পাওয়া সত্যি করে চাপ আমরা জানি। এবং তারপরে সেই 60 জনের বিস্তার যদি প্রত্যেকটা ডিপার্টমেন্টে হয়ে থাকে, আমরা এখানে দায়িত্ব নিয়ে বলছি এই রাজ্য সরকারের 2011 সালে আসার পর থেকে এমন একটা ডিপার্টমেন্ট নেই, এমন একটা ডিপার্টমেন্টে এমন নিয়োগ নেই যেখানে দুর্নীতি হয়নি। এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের সামনে বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে যে আমরা পড়াশোনা করে করবো কি, আমাদের ভবিষ্যৎ কি। কারণ তারা জেনে বুঝে গেছেন যে বাবা মায়ের টাকার থলি নিয়ে আমার চাকরির ব্যবস্থা করতে না পারলে আমার চাকরি সুরক্ষিত থাকবে না। অবশ্য টাকার থলি নিয়ে যারা দিয়েছিলেন তাদেরও চাকরি সুরক্ষিত থাকেনি। এরপরে যোগ্যরা যখন তাদের মেধাকে
বন্ধ রাখা সরকারের কাছে যখন জিজ্ঞাসা করতে গেছেন আমাদের অপরাধটা কোথায় ছিল, তখন সরকার যেসব অনুগত মানুষজনকে পুষে রেখেছেন 14 তলায়, ধরুন কারোর নাম রাজীব কুমার, কারোর নাম মনীষ জৈন, এইসব লোকেদের নির্দেশে নিচের তলার পুলিশ কর্মীদেরকে দিয়ে সেদিন যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে রক্তাক্ত করেছেন, তাদের মাথা ফাটিয়েছেন, কারণ চোখ নষ্ট করেছেন। অবশ্যই চোখ নষ্ট করাটা আমরা প্রতীকী হিসেবে আপনি যত বেশি দেখবেন তত বেশি অন্যায়গুলোকে দেখতে পাবেন। তার থেকে ভালো আপনার দৃষ্টিটা বরঞ্চ অর্ধেক করে দেওয়া হোক। যে শিক্ষকের চোখটা পুলিশের অত্যাচারে নষ্ট হয়েছে, আমি বলবো যে এই রাজ্যের মানুষের অর্ধেক দৃষ্টিকে নষ্ট করে দেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, যে 2 চোখে দেখো না 1 চোখে দেখো, তাহলে অর্ধেক জিনিস দেখতে পাবে, অর্ধেক জিনিস দেখতে পাবে না। যে দিকটা দেখতে পাবে না সেই দিকটাতে আমি চুরি চাপাটি করবো, আর যে দিকটাতে দেখতে পাবে সেই দিকটাতে তোমরা বলুন এত দেখতে থাকো, আমি সেখানে উন্নয়নের কিছু ছিটে ফোটা উন্নয়নের নাম করে কিছু ভাতা টাতা ছড়িয়ে দিয়ে তোমাদের মেরুদণ্ডগুলোকে চিনিয়ে রেখে দেবো। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিগত 3 বছর ধরে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে এই রাজ্যের স্থায়ী অস্থায়ী কর্মী সহ সমস্ত ডিপার্টমেন্টের লোকজন আমরা প্রতিবাদটা করে চলেছি। আজকেও প্রতিবাদ নিহত হচ্ছে এখানে আমাদের সেই সব সহকর্মীদের জন্য যারা সেদিন বিকাশ ভবনের সামনে রক্তাক্ত হয়েছিলেন। আমরা দাবি জানাচ্ছি যে এই সরকার অবিলম্বে, যেটা এমনি নিয়ম, আপনি পরীক্ষা দিয়েছেন, আপনি আপনার খাতা দেখতে চাইছেন, এই সরকারের নিয়ম বলছে যে আপনার খাতা তো আমার কাছে নেই, তাহলে খাতাটা আছে কোথায়? অথচ সেই সরকারের যেসব আইনজীবীরা বলছেন যারা খাতাগুলোকে আছে সেই খাতা মার্কসগুলোকে প্রকাশ করে দেওয়া হোক, সেই সব আইনজীবীদেরকে কেস থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যারা ভাবছেন, অনেকের মধ্যে এখনো পর্যন্ত সন্দেহ আছে বোধহয় যে কালীঘাটের অবতার যিনি আছেন তিনি বোধহয় এখনো পর্যন্ত সাতসূত্র, বাকি ওনার নিচের তলায় যারা আছে তারা বোধহয় দুর্নীতিগ্রস্ত। বলবো যে সাধু জনগণ, আপনাদের মধ্যে একটা সাধুত্বটা কমাতে হবে। এবার অন্তত বুঝতে শিখুন যে যার অনুপ্রেরণা ছাড়া আলিপুর চিড়িয়াখানাতে একটা বাঘের শাবক পর্যন্ত প্রসব হয় না, তার অনুপ্রেরণা ছাড়া এই রাজ্যের আমলারা, এই রাজ্যের রাজনৈতিক ব্যক্তিরা চুরি চাপাটি করবে, কাটমানি শিল্পটা চালাবে, এটা হতে পারে না। সমস্ত কিছুর উৎস সেখান থেকে, সমস্ত কিছু চুরি ডাকাতির অনুপ্রেরণা ওই 14 তলা থেকেই আসছে, ওই কালীঘাটের হাওয়াই চপ্পল থেকেই উচ্চারিত হচ্ছে। এই জায়গাটাকে যতদিন না আপনারা মানছেন এবং এখানে চেপে ধরার ব্যবস্থা করছেন, ততদিন পর্যন্ত এই রাজ্যের মানুষের মুক্তি হবে না। আজকে বাঙালি জাতির অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়েছে, প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে যে আমরা বাঁচবো কিনা। বাঙালির মেধা লুট হয়েছে, বাঙালির শ্রম দিয়ে তার উপযুক্ত পারিশ্রমিক পাওয়ার অধিকার লুট হয়েছে, বাঙালি যুবকের চাকরি পাওয়ার, স্বচ্ছভাবে নিয়োগ পাওয়ার, স্থায়ীভাবে নিয়োগ পাওয়ার অধিকার লুট হয়েছে। বাঙালির যারা রোগী তাদের সরকারি হসপিটালের বিনা পয়সায় সুচিকিৎসা পাওয়ার অধিকার লুট হয়েছে। বাঙালির ছাত্রছাত্রী যারা তাদের সুশিক্ষার অধিকার লুট হয়েছে। এরপরে পড়ে থাকলো কি? কেন্দ্র সরকার ঘর দিয়েছে, সেই ঘরের টাকা ঝেপে নিয়ে গেছেন 14 তলা, টাকা বন্ধ হয়েছে। আপনার ঘর পাওয়ার, আপনার বাসস্থানের অধিকার লুট হয়নি? প্রত্যেকটা জায়গাতে তো লুটপাট, এই জিনিসটা চলছে। এরপরেও যদি বাঙালি জাতি না জাগে, অন্য কোনো মোহের বসে যদি থেকে থাকে, যদি এখনো পর্যন্ত ভয়গ্রস্ত হয়ে থাকেন যে ভবিষ্যতে যারা আসবে তারা কি করবে, আমি বাঙালি জাতিকে বলবো যে বর্তমানকে নিয়ে বাঁচুন। আগে বর্তমান যে অভিশাপ আমাদের বাঙালি জাতির বুকে চেপে বসেছে, সেই অভিশাপ থেকে বাঙালি জাতি আগে মুক্ত হোক। ভবিষ্যতে যারা আসবে তারা যখন অন্যায় করবে তখন তাদের বিরুদ্ধে লড়াই করার শপথ নিন। গণতন্ত্র আপনাকে যে অধিকার দেয় সেটা হচ্ছে লড়াই করার অধিকার, রাইট টু প্রোটেস্ট। এই লড়াই করার অধিকার তো গণতন্ত্র আপনাকে দিয়েছে। বর্তমানে যারা অপরাধ করছেন, যারা অন্যায় করছেন, তাদের বিরুদ্ধে লড়াইটা করুন, তাদেরকে দূরে সরান। ভবিষ্যতে যারা আসবে তারাও যদি অন্যায় করেন তাদের বিরুদ্ধে লড়াই করার শপথ নিন। এই ছাড়া বাঙালি জাতি টিকবে না। আর এই জাতিটা যদি মরে যায়, এই রাজ্যটা টিকবে কিভাবে? আর যারা উন্নত ভারতবর্ষের স্বপ্ন দেখেন তাদেরকে বলে রাখি, পশ্চিমবঙ্গ ঘুরে না দাঁড়ালে ভারতবর্ষ ঘুরে দাঁড়াতে পারে না। এই পশ্চিমবঙ্গটা হচ্ছে ভারতবর্ষের মস্তিষ্ক। মস্তিষ্কের মধ্যে যদি পচন থাকে, তার দেহ কোনদিন সুস্থ থাকতে পারে না। যারা ভাবছেন যে পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে গোটা দেশ জুড়ে আমরা উন্নয়নের ডঙ্কা বাজাবো, তারা ভুল ভাবছেন। আগে পশ্চিমবঙ্গটাকে ঠিক করুন,
দেখুন ভারতবর্ষ ঠিকঠাক ভাবে চলবে। আমি বেশি কথা বলছি না। আমাদের দাবি 22 লক্ষ ওএমআর পাবলিশ করুক। সকল পরীক্ষার্থী যারা 2016 সালের এসএসসি পরীক্ষা দিয়েছিলেন শিক্ষক এবং শিক্ষাকর্মীর পদের জন্য, তারা জানুক যে তারা কি পরীক্ষা দিয়েছিলেন। সরকার যোগ্য এবং অযোগ্যদের তালিকা দিক। এর মধ্যে যারা অযোগ্য আছেন তাদেরকে ছাঁটাই করা হোক। সেই পদে ওই প্যানেলের পরীক্ষা দেওয়া যারা যোগ্য, ওয়েটিং লিস্টে নাম আছে অথবা নট কল ফর ভেরিফিকেশনের তালিকায় আছেন, তাদেরকে সেখানে নিয়োগ দেওয়া হোক। আর যে 1.5 লক্ষ শূন্য পদের কথা ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হিসেবে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, সেই 1.5 লক্ষ শূন্য পদের জন্য নতুন করে এসএসসির বিজ্ঞপ্তি হোক। সেখানে যারা পরীক্ষা দেওয়ার একবারও সুযোগ পাননি